অধিকার, দ্বিতীয়টা তার সুস্বাস্থ্য রক্ষার অধিকার অর্থাৎ স্বাস্থ্য সেবা, তৃতীয়টা তার শিক্ষার অধিকার। এই দিয়ে শুরু। এরপরে সে কিশোর হবে, যুবক হবে, সুশিক্ষা নেবে, সে দক্ষ হবে, সে দেশে কিংবা বিদেশে এই দেশের জন্য কাজ করবে। আর গর্বের সাথে পরিচয় দেবে আমি একজন বাংলাদেশী। এই শিশু এই তিন উপাদানে বড় হলে জীবনেও চাঁদাবাজ হবে না ইনশাআল্লাহ। সে মাদকসেবী হবে না, সন্ত্রাসী হবে না। তার কারণে তার পরিবার, তার মা বাবা এবং সমাজ সম্মানিত হবে ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশ করতে চাই। আগেই বলেছি, মা বোনেরা যেখানে সম্পূর্ণ নিরাপদ থাকবেন। আমরা ওই বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আর কোনো গণরুম তৈরি হবে না, আর কোনো মায়ের সন্তানকে জীবন দিতে হবে না, আর কোনো রক্ত ঝরবে না। সেখানে চলবে জ্ঞান এবং প্রজ্ঞার প্রতিযোগিতা, গবেষণার প্রতিযোগিতা। অস্ত্রের ঝনঝনানি আর ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে হবে না। আমাদেরকে মানুষ জিজ্ঞেস করে, আপনারা যদি একটা বাংলাদেশ সরকার গঠন করার সুযোগ পান, দেশটি কেমন হবে? আমি বলি, আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হয়েছে তার চেয়ে ভালো হবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করেছে 6 মাস হয়নি। জনগণ যদি আমাদেরকে আল্লাহর মেহেরবানিতে ম্যান্ডেট দেয়, আমরা 5 বছর পাবো। ওরা 1 বছরের জন্য নির্বাচিত হয়েছে, আমরা সুযোগ পাবো 5 বছর। সেই 5 বছর আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে জনগণের জন্য জনবান্ধব বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদকসেবী নাই, বখাটে নাই, গুন্ডা পান্ডা নাই, বাইরের সন্ত্রাসীদের প্রবেশ নাই। আজকে সেখানে আছে সুস্থ পরিবেশ আর শিক্ষার প্রতিযোগিতা। সেই বাংলাদেশই আমরা স্বপ্নে দেখি, ওই বাংলাদেশই আমাদের ভীষণ, ওই বাংলাদেশই ইনশাআল্লাহ আমরা গড়ব। সম্মানিত দেশবাসী, আমরা ওই বাংলাদেশটা করতে চাই যেখানে বিচার অর্থের বিনিময়ে কেনা যায় না, যেখানে বিচার গরিব ধনী, শিক্ষিত স্বল্প শিক্ষিত কিংবা শিক্ষার আলো বঞ্চিত সকলের জন্য সমান হবে। ওই বাংলাদেশকে আমরা চাই যেখানে ধর্মে ধর্মে আর কোনো সংঘাত হবে না, বরঞ্চ একই বাগানের বিভিন্ন জাতের গাছ হিসাবে আমরা পরস্পর সহাবস্থান করব সম্মান এবং ভালোবাসা নিয়ে। সেই বাংলাদেশ আমরা করতে চাই। আমরা ওই বাংলাদেশকে করতে চাই যেই বাংলাদেশে টাকা চুরি করে আর বিদেশের মাটিতে বেগমপাড়া গড়ার স্বপ্ন কেউ দেখবে না। বেগমপাড়ার চোরদেরকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দেওয়া হবে, ওই বাংলাদেশ আমরা দেখতে চাই। প্রিয় দেশবাসী, আমরা আপনাদেরকে অধিক কোনো আশ্বাস দেব না। আমরা ওই দিব, এই দিব, বিশেষ কোনো সুবিধা দিব, এইটা বলার কোনো অধিকার আমাদের নাই। আমরা কে? আমার বাপের সম্পত্তি দিব আপনাকে দয়া করে? আমরা তো জনগণের সম্পদের পাহারাদার, চৌকিদার, জনগণের সম্পদের আমানত। আমরা যদি ইনসাফ ভিত্তিকভাবে জনগণের কাছে ফিরিয়ে দিতে পারি, আমাদের বিশ্বাস এই দেশে আর কোনো মানুষ না খেয়ে কষ্ট করবে না, গাছতলায় রাত্রে ঘুমাবে না, ফুটপাতে রাত্রি যাপন করবে না। আমার কোনো মা পেটের জ্বালায় অস্থির হয়ে অন্ধকার গলিতে আর প্রবেশ করবে না। এটা জাতীয় লজ্জা। যেই জাতি তার মাদেরকে সম্মানের সাথে সম্ভাষণ পুনর্বাসন করতে পারেন না, এটি একটি কলঙ্কিত ব্যর্থ জাতি। আমরা আর ব্যর্থ হতে চাই না। আমরা এখন আলোর দরজা খুলতে চাই, আলোকিত বাংলাদেশ করতে চাই। শুরু যেখানে করেছিলাম শেষ ওখানে করতে চাই। এখানে প্রচুর পরিমাণ আম উৎপাদন হয়, লিচু উৎপাদন হয়, তাড়াহুড়া করে বিক্রি করতে হয়। আমি আগেই বলেছি, এর সংরক্ষণ আর করা হবে এবং সেখানে আরো উন্নত মানের ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। কি ইন্ডাস্ট্রি? আমের রস, লিচুর রস উচ্চ মূল্যে বিদেশে বিক্রি হয়। আমাদের দেশে তার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি না থাকার কারণে কৃষক অস্থির হয়ে যায়, কেমনে তাড়াতাড়ি বিক্রি করে দেবে। এই জন্য সে তার উৎপাদিত ফলের
সঠিক মূল্য পায় না, মাঝখানে মধ্যস্বত্বভোগীদের পেট মোটা হয়ে খাইতে খাইতে। আমরা এখানে তৃণমূলে ইনশাআল্লাহ সেই ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলব। লাভ দুটি হবে, কৃষকরা উৎসাহিত হবে উৎপাদনের ক্ষেত্রে, আর বিপুল পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের যুবকদের। আমরা তিনটা জিনিস সকল টাউনে, বড় টাউনে নিশ্চিত করতে চাই। উন্নত স্বাস্থ্যসেবা, এবং আমরা ঘোষণা করছি আল্লাহর পর ভরসা দিয়ে আপনাদের সম্পদ দিয়েই বাংলাদেশের কোনো জেলা এমন থাকবে না যেখানে সরকারি মেডিকেল কলেজ করা হবে না। আপনাদের এখানে আছে, কিন্তু পাশে নাই ঠাকুরগাঁও, নাই পঞ্চগড়ে, ইনশাল্লাহ একটাও বাড়ছে না। যখন মেডিকেল কলেজ গড়া হবে তখন দলে দলে ডাক্তার এখানে তৈরি হবে এবং ডাক্তারদের সেবা জনগণের জন্য আরো বেশি প্রসারিত হবে। তখন আমরা স্পেশালাইজড হসপিটাল করারও চিন্তা করতে পারব। এখন তো উপাদান নাই, কি দিয়ে করব? ইট পাথরের ঘর বানিয়ে দিলে আর কিছু যন্ত্রপাতি কিনে দিলে স্পেশালাইজড হসপিটাল হয় না। তার প্রাণ হচ্ছে দক্ষ জনবল, উপযুক্ত চিকিৎসক, টেকনিক্যাল ম্যান পাওয়ার। এইটার জন্যই মেডিকেল কলেজ প্রয়োজন। আমরা ইনশাল্লাহ মেডিকেল কলেজ করব। 2 নম্বর, সকল জায়গায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড ঠিক হলে জাতি ঠিক, মেরুদণ্ড ঠিক নাই জাতি এলোমেলো। আমরা সেই শিক্ষাটা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে দেব। এখানে কথা দিচ্ছি, একটা সন্তানও বাদ যাবে না ইনশাআল্লাহ। সে যদি গরিবের সন্তান হয় ওরেই আগে খুঁজে বের করব, কারণ তার মা বাবা অতটা সচেতন না। আমরাই হব তার মা বাবা ইনশাআল্লাহ। ওরে ধরে এনে সস্নেহে আমরা ঢুকাই দেব স্কুলে। 5 বছর বয়স পর্যন্ত সকল শিশু বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকার রাখে সরকারের কাছে, তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। 60-65 বছর বয়স পর্যন্ত যে মানুষগুলো এই সমাজকে দিয়েই গেছেন, তাদের জীবনের পড়ন্ত বেলায় দায়িত্ব নিতে হবে সরকারকে, তাদেরকেও বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। মাঝখানে যারা আছেন, যারা নিজেরাই পারবেন তারা কুলাবেন, যারা পারবেন না তার দায়িত্ব নিতে হবে সরকার। এইভাবে একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। আবারও বলছি, আপনাদের টাকা দিয়েই আপনাদের এই ব্যবস্থাপনা হবে ইনশাআল্লাহ। বলবেন আমরা কোথায় টাকা দিই? আমরা তো ট্যাক্স ম্যাক্স দিই না। কে বলছে? প্রতিদিন আপনারা ট্যাক্স দেন। ডাল, চাল, নুন, তেল, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, কাপড় চুপড় যাই কিনতে যান সবগুলোর সাথে বেড দিতে হয় না? ওইটাই তো ট্যাক্স, ভ্যালু এডেড ট্যাক্স। ট্যাক্স দিয়ে দিয়েই তো আপনি এই সরকারকে, এই দেশকে চালু রেখেছেন। আর একটা সোর্স থেকে অর্থ আসে, সেটা হচ্ছে বৈদেশিক ঋণ। এখানে গরিবদের সবার উপর সমান। আজকের জন্ম নেওয়া শিশুর উপর যেমন, 35 বছরের যুবকের উপর তেমন, 60 বছরের মায়ের উপরে তেমন সমান অংশের ঋণ। অতএব আপনার টাকা দিয়ে আপনার কাজ করতে সরকার বাধ্য হবে ইনশাআল্লাহ। বলবেন আপনারা এত কথা বলছেন, টাকা পাবেন তো? ওই যে আপনাদের টাকা, আর চোরদের হাতটা জাস্ট একটু অবশ করে দেওয়া হবে, আর কিছু। আপনাদের টাকার বরকত বেড়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবেই আমরা বাংলাদেশটাকে করতে চাই। আজকের পরিসরে কথা কিছু রেখে দিলাম আগামীর জন্য। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকল দলের প্রতি আমাদের অনুরোধ, বড় উচ্চ মূল্যে কিনা আমাদের আজকের এই পরিবেশটা, মেহেরবানি করে শহীদদের প্রতি সম্মান দেখান সবাই। কেউ আগামী নির্বাচনে সন্ত্রাস করবেন না, ভোট জালিয়াতির অথবা ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করবেন না। সরকারি প্রশাসনে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা এই দেশেরই সন্তান, এই দেশেরই মানুষ। দেশ এবং আপনার সন্তানের ভবিষ্যৎ বিবেচনায় মেহেরবানি করে আপনার দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করুন। আপনি কারোই পক্ষ নেবেন না, তাহলে দেশবাসীর দোয়া পাবেন, আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিবে, আমাদের দেশটা সঠিক পথ খুঁজে পাবে। আমি এখন 6 জন সহকর্মীকে আপনার সামনে পরিচয় করে দিয়েই বিদায় নিচ্ছি। দিনাজপুর 1 আসনে আমরা 10 দলের পক্ষ থেকে যাকে প্রার্থী হিসাবে দিয়েছি, ডান দিকে আসবেন, তিনি হচ্ছেন আমাদের স্নেহের ভাই মতিউর রহমান।
তার হাতে আমরা প্রতীক হিসাবে পাল্লা তুলে দিয়েছি। এই যে পাল্লা, আপনারা এই দাড়িপাল্লার সাথে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? 12 তারিখ দাড়িপাল্লার বিজয় 1 নম্বর আসনে নিয়েই আপনারা ঘরে ফিরবেন নিশ্চিত করে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। 2 নম্বর আসন আফজালুর রহমান, আফজালুল আনাম, আলহামদুলিল্লাহ তার হাতেও দাড়িপাল্লা। ইনসাফের প্রতীক। আমরা সমাজে ন্যায় ইনসাফ কায়েম করতে চাই, বৈষম্য দূর করতে চাই, একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। আপনারা কি তার হাতকে শক্তিশালী করবেন? তার জন্য এখন থেকে দিনরাত খাটবেন, কেটে বিজয় নিয়ে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে মোবারকবাদ। 3 নম্বর আসনে মাইনুল আলম, ওয়ালাইকুম আসসালাম। এই যে মুরব্বী মানুষটা সাদা হতে হতে লাল হয়ে গিয়েছেন, এই মানুষটাকে আপনাদের ভালো লাগে, মায়া লাগে? আমরা তুলে দিলাম মায়ার মানুষের হাতে পাল্লা। ইনশাআল্লাহ বিজয় হবে দাড়িপাল্লা। সেই বিজয় নিয়ে আপনারা ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। 4 নম্বর আসন আফতাবউদ্দিন মোল্লা, জাতেও মোল্লা, দেখতেও মোল্লা, আর আসলেই একটা কামলা মানুষ। এর আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন, নিবেদিত প্রাণ হয়ে মানুষকে তিনি সেবা দিয়েছেন। এবার সংসদে গিয়ে আপনাদের পক্ষে আওয়াজ তুলবেন। আপনারা ইনশাআল্লাহ, তাকেও কি মায়া লাগে দেখতে? আমারও মায়া লাগে। আপনারা তার পাশে দাঁড়াবেন মজবুত হয়ে এবং তার বিজয় নিশ্চিত করে ইনশাআল্লাহ আল্লাহর পর ভরসা করে আপনারা ঘরে ফিরবেন। এরপরে 5 নম্বর আসন ডাক্তার আব্দুল আহাদ, এনসিপির পক্ষ থেকে তাকে এখানে আমরা প্রার্থী হিসাবে 10 দলের পক্ষ থেকে দিয়েছি। তাকেই দাড়িপাল্লা মনে করবেন, তাকেই রিক্সা মার্কা মনে করবেন, তাকেই দেওয়ালগড়ি মনে করবেন, তাকেই ভোট গাছ মনে করবেন, তাকেই ছাতা মার্কা মনে করবেন, আখের তাকে শাপলাকলি মনে করবেন এবং মনে করে একসাথে লড়াই করবেন ইনশাআল্লাহ। তারও বিজয় ছিনিয়ে এনে আপনারা ইনশাআল্লাহ ঘরে ফিরবেন। আপনাদেরকে ধন্যবাদ। সর্বশেষ আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলার সাবেক আমির। দীর্ঘদিন তিনি মাঠে ময়দানে চষেছেন, এই ময়দানকে তৈরি করেছেন। একবার তাকে ঠকানো হয়েছে, এবার আর কেউ ঠকাতে পারবে না ইনশাআল্লাহ। এবার আপনারা তার হাতের দাড়িপাল্লাকে বিজয়ী করে ইনশাআল্লাহ ঘরে ফিরবেন। আপনারা রাজি আছেন? সবাইকে নেমে ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ তাআলা আযীম। সম্মানিত ভাইগণ, বলবেন যে আমির সাহেব তো ভারী স্বার্থপর, এ পর্যন্ত শুধুমাত্র তাদের মার্কার কথা বলল, আমাদের গণভোটের কি হবে? গণভোটে কি বলবো আমরা? গণভোটে কি বলবো? নতুন বাংলাদেশের জন্য কি বলবো? পরিবর্তনের বাংলাদেশের জন্য কি বলবো? দুর্নীতি মুক্ত বাংলাদেশের জন্য কি বলবো? ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য কি বলবো? চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের জন্য কি বলবো? আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ, 10 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, ঐতিহাসিক গড় শহীদ ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুরবাসীকে ধন্য করেছেন গণমানুষের